বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন এক গভীর সংকটের মধ্যে আটকে গেছে যেখানে বিদ্যুৎ সমস্যা যেন প্রতিদিনই আরও গুরুতর হয়ে উঠছে। দিনরাত লোডশেডিং, হাজার হাজার মানুষ বিদ্যুতের অভাবে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই অবস্থা? বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও কেন দেশের মানুষ আজ অন্ধকারে নিমজ্জিত? কী কারণে সরকার এই সংকটের সমাধান করতে ব্যর্থ হচ্ছে রে ভাই? আসলে সরকার কি পরিকল্পিতভাবে এই সমস্যা এড়িয়ে চলছে, নাকি তাদের অযোগ্যতা আরও দিনকে দিন প্রকট হয়ে উঠছে? আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যায় এই বিদ্যুৎ সংকটের এই ভয়াবহ চিত্রের পিছনে আরও অনেক যোগসূত্র রয়েছে। দেশের প্রধান শিল্পাঞ্চলগুলো যেমন আশুলিয়া, যেখানে শতাধিক কারখানা আজ বন্ধ করে দিতে হয়েছে শ্রমিকদের অসন্তোষের কারণে, সেই সব কারখানাগুলির ব্যর্থতার মূলেও অনেকখানি বিদ্যুৎ সংকট জড়িয়ে আছে। আশুলিয়া ও গাজীপুরে 70টি কারখানা আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, যা দেশের অর্থনীতিকে চরম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তবে শুধু শিল্প কারখানার কথা নয়, দেশের সাধারণ মানুষও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহের গ্রাম অঞ্চলের মানুষেরা বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপন করছে। গ্রামের দরিদ্র কৃষকরা বিদ্যুৎ সংকটের কারণে জমিতে সেচ দিতে পারছে না, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ছে। আর এই সংকটের জন্য সোজাসুজি বর্তমান সরকার দায়ী, তাদের পরিকল্পনার অভাব, ফলে আজ এই পরিস্থিতি। এদিকে যখন শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, তখন অন্যদিকে চট্টগ্রামের বাসে ঘটে চলেছে নারীদের উপরে সংঘবদ্ধ ধর্ষণের মতো ঘটনা। এসব ঘটনার পিছনে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট। দেশের প্রতিটি স্তরে সরকার এভাবেই নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আর জনগণ চরম বিপদে পড়েছে। আর এই বিদ্যুতের অভাব কেবলমাত্র ঘরে বসে আলো হারানোর কষ্ট নয়, বরং এটি দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তাকে সরাসরিভাবে প্রভাবিত করছে। ওদিকে নরসিংদীর পলাশ উপজেলায় হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে গিয়েছে। এটি কোনো সামান্য ঘটনা নয়, বরং যারা দেশকে উন্নত করার দায়ভার কাঁধে নিয়েছিল তাদের চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। তাই প্রশ্ন হলো, এত ভালো সরকারের নিয়ন্ত্রণে কেন এই ধরনের জঘন্য ঘটনা দেশে ঘটছে? কেন দুই দল হাট বাজারে মারপিট করে মরছে আজ? এই সংঘর্ষ কি রাজনৈতিক অস্থিরতার নতুন ধাপের ইঙ্গিত দিচ্ছে? একটা বিএনপির নেতাকর্মীরা হাটের নিয়ন্ত্রণ নিতে চাইছে, আর এর ফলে সংঘর্ষ বেঁধেছে। এখন প্রশ্ন হলো, সরকার কি ইচ্ছাকৃতভাবে এই সংঘর্ষকে প্রশ্রয় দিচ্ছে, নাকি তারা ক্ষমতাহীন হয়ে গেছে? সরকার কি ইচ্ছাকৃতভাবে এই সংকটের সমাধান করছে না, নাকি তাদের পরিকল্পনা এতটাই দুর্বল যে তারা চাইলেও সমাধান করতে পারছে না? এই প্রশ্নগুলোই আজ জনগণের মনে ঘুরপাক খাচ্ছে। চারপাশে অসংখ্য সমস্যা ঘিরে ধরেছে দেশকে। বিদ্যুৎ সংকট, শিল্পক্ষেত্রে বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতি, রাস্তাঘাটে নারীদের উপরে গণধর্ষণ, হাটে বাজারে এই দলে ওই দলে মারপিট, এই সব কিছুর মূলেই কি বর্তমান সরকারের ব্যর্থতা? তাহলে আগেই কি আমরা ভালো ছিলাম? বন্ধুরা, সাথে থাকুন আজ এই প্রতিবেদনে আমার সাথে। এরকমই আরও অনেক প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। বর্তমান সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন ও অগ্রগতি, কিন্তু বাস্তবে তারা শুধুই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এখনও বিদ্যুৎ সংকট দেশের প্রতিটি ঘরে অন্ধকার নামিয়ে এনেছে, কিন্তু সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই সমস্যার মূল কারণ কি? আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে পরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল, তা ছিল দেশের চাহিদা মিটিয়েও বিদ্যুৎ অতিরিক্ত থেকে যাওয়ার মতো ব্যবস্থা। কিন্তু বর্তমান সরকারের ভুল নীতির কারণে সেই সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এখন লাটে উঠে গিয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 27,000 মেগাওয়াট, কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না, কারণ বর্তমান সরকারের ভুল নীতির ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও জ্বালানির সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে। আর এর মূল কারণ হলো দেশের ডলার সংকট এবং জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ব্যর্থতা।
ডলার সংকটের ফলে দেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাস ও অন্যান্য জ্বালানি আমদানি করা সম্ভব হচ্ছে না, যা বিদ্যুৎ উৎপাদনের উপরে সরাসরি প্রভাব ফেলছে। এবার বুঝতে পারছেন কেন বিদ্যুৎ নেই। দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা যা আছে অনেক থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে তারা সেই ক্ষমতা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছে না। সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিল পরিশোধ না করতে পারায় ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধের পথে। এখন এই মুহূর্তে আদানি পাওয়ার প্ল্যান্ট তাদের বকেয়া পরিশোধ না করায় 1500 মেগাওয়াটের পরিবর্তে মাত্র 1000 মেগাওয়াট বিদ্যুৎ তারা এখন সরবরাহ করছে। আর এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিভাগের অভ্যন্তরীণ হিসাব বলছে সরকারের অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হচ্ছে, যা সরাসরি দেশের অর্থনীতিকে প্রতিদিন একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে বিরোধী দলগুলোও সরকারকে প্রশ্নবিদ্ধ করলেও তারা জনগণের জন্য কোনো কার্যকারী সমাধান দিতে এখনো পারেনি। বর্তমান সরকার ও তাদের সমর্থিত রাজনীতিবিদরা দেশের এই ক্রান্তিকালে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছে, আর এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি চরম দুরবস্থার মুখোমুখি। বিদ্যুৎ সংকটের পাশাপাশি শিল্প খাতেও সরকারের ব্যর্থতা একদম স্পষ্ট। আশুলিয়া ও গাজীপুরের শ্রমিক অসন্তোষ এবং শতাধিক কারখানা বন্ধের পিছনে রয়েছে সরকারের শ্রম আইন ও নীতি বাস্তবায়নের চরম ব্যর্থতা। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে না পারা এবং অর্থনৈতিক সংকটের কারণে বেতন না দিতে পারা সবই সরকারের ভুল পরিকল্পনার প্রতিফলন। একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে শ্রমিকদের কর্মস্থান নেই। এই সংকট দেশের গরিব মধ্যবিত্ত জনগণকে আরও বেশি অসহায় করে তুলছে। বর্তমান সরকার ও বিরোধী দল উভয়েরই ভুল নীতি ও পরিকল্পনাহীনতার ফলে আজ বাংলাদেশ এমন এক দুরবস্থায় পৌঁছেছে যেখানে জনগণ বিদ্যুৎ, খাদ্য এবং নিরাপত্তার জন্য হাহাকার করে মরছে। শেখ হাসিনার সরকার হাজারো খারাপ ছিল, কিন্তু তারা বিদ্যুৎ খাতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল, যা দেশের প্রতিটি ঘরে দিন রাত আলো জ্বালিয়ে রেখেছিল। তারা দুর্নীতি করেছিল, কিন্তু মানুষের হাতে কখনো আদিম যুগের মতো হেরিকেন তুলে দেয়নি। তার নেতৃত্বে বিদ্যুৎ উৎপাদনে যে বৈপ্লবিক উন্নতি ঘটেছিল তা শুধুমাত্র দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য নয়, বরং দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা ছিল। সেই সময় দেশের বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। শেখ হাসিনার সুনিপুণ নেতৃত্বে দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে গিয়েছিল, যেখানে মানুষ বিদ্যুৎ নিয়ে আর চিন্তিত ছিল না। কিন্তু আজকের চিত্র একেবারেই ভিন্ন। বর্তমান সরকার তাদের অদক্ষতা ও অপরিকল্পিত নীতির মাধ্যমে সেই সাফল্যকে এক ঝটকায় একদম নষ্ট করে ফেলেছে। শেখ হাসিনার সময়কার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো দেশের চাহিদা মেটাতে সক্ষম ছিল, সেগুলো আজ গ্যাস, তেল ও জ্বালানির অভাবে অচল হয়ে পড়ে আছে। বিদ্যুৎ খাতে তার সাফল্য আজ সরকারের অবহেলা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার ফলে ধ্বংসের মুখে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পরিশোধ না করা এবং সর্বোপরি ডলার সংকটের ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে অটোমেটিক। বর্তমান সরকার যদি বিদ্যুৎ খাতের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে কখনোই আজকে দেশের প্রতিটি ঘরে লোডশেডিংয়ের আতঙ্কে মানুষ দিন কাটাতে হতো না মানুষকে। উদাহরণস্বরূপ, গ্যাস সরবরাহের অভাবে বড় পুকুরিয়া এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্পগুলো আজ অচল অবস্থায় পড়ে আছে। অথচ শেখ হাসিনার সরকার এসব প্রকল্পে সঠিকভাবে বিনিয়োগ করেছিল এবং সেগুলো দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করে গিয়েছিল সে যত সময় ছিল। শেখ হাসিনার সময়কার সাফল্যের বিপরীতে বর্তমান সরকারের ব্যর্থতা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় যে তাদের নীতির ফলে দেশের জ্বালানি খাতে একটি ভয়াবহ সংকট তৈরি হয়েছে। আজ দেশের জ্বালানি আমদানির জন্য ডলার সংকট চলছে, আর এর ফলে বিদ্যুৎ উৎপাদনে ধারাবাহিকতা কোনো কিছুই নির্দিষ্ট নেই। বর্তমান সরকার সম্পূর্ণ ভ্রান্ত নীতি গ্রহণ করেছে, যা আজকের সংকটের এই মূল কারণ। এই সমস্ত ব্যর্থতার পিছনে বর্তমান সরকারের একটাই কারণ, অপেশাদারিত্ব এবং অদূরদর্শিতা।
বর্তমান সরকার তাদের অপেশাদার নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়নকে সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে। আর এর ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষ বিদ্যুৎহীন জীবন যাপন করছে। বাংলাদেশের বিদ্যুৎ সংকট যেমন প্রতিটি ঘরে অন্ধকার নামিয়ে এনেছে, তেমনি দেশের শিল্পাঞ্চলেও নেমে এসেছে ধ্বংসের ছায়া, অন্ধকারের ছায়া। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। এর ফলে শ্রমিকরা বেতন পাচ্ছে না, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা আজ রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তারা রাস্তায়। দেশের গার্মেন্ট শিল্প, যা দেশের অর্থনীতির প্রাণ ভোমরা, আজ সেটা টাইটানিক জাহাজের মতো এরকম করে ডুবু 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 করছে, যা সবাই জেনে গিয়েছে। আশুলিয়া ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে উৎপাদন প্রায় অচল হয়ে পড়েছে। সরকার বারবার বলছে তারা এই সংকট সমাধান করবে, কিন্তু বাস্তবে কোনো কার্যকারী সমাধান আজও আসেনি। ফলে শ্রমিকরা বিক্ষোভ চালিয়েই যাচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করছে, কিন্তু তাদের সমস্যার সমাধান কেউ দিচ্ছে না। তাই শ্রমিকরা আজ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। সরকারের এই ব্যর্থতা আজ দেশের অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। শ্রমিকরা কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, ওদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিদ্যুৎ সংকট থেকে শুরু করে অর্থনৈতিক বিপর্যয়, শ্রমিক অসন্তোষ থেকে আইন শৃঙ্খলার অবনতি, সবকিছুই বর্তমান সরকারের ব্যর্থতার পরিণতি। ধর্ষণের মতো জঘন্য ঘটনা আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ঘটে চলেছে। চট্টগ্রামে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি যেন এক নির্মম উদাহরণ। ধর্ষণের মতো ঘটনা প্রতিরোধে সরকারের কোনো কার্যকারী পদক্ষেপ দেখা যাচ্ছে না। আর এর ফলে সাধারণ মানুষের জীবন চরম অনিশ্চয়তা নেমে এসছে, যেখানে নারী এবং শিশুরা দিনরাত ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কি হয় রাস্তায় নামলে সেখানে সরকারের ভূমিকা কেবলমাত্র নিষ্ক্রিয়। সরকার শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই খারাপ করেনি, দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিয়েছে। আজ দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই বিপর্যস্ত। জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়েছে, আর এর ফলে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ এটা আমাদেরকে পরিষ্কার করে দেখায় যে তথাকথিত জনগণের সরকার, তাদের চাহিদাটা আসলেই কি ছিল, তাদের চরিত্রের বহিঃপ্রকাশ। এই ছোট্ট একটি ঘটনা থেকে আমরা সবেমাত্র দেখতে শুরু করেছি। এখনো কেউ পাকাপাকিভাবে ক্ষমতায় আসেনি, তার আগেই তারা এরকম হানাহানি শুরু করে দিয়েছে। দেশের গ্রাম থেকে শহর সর্বত্র চলছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। শেখ হাসিনার সময়কালে বিদ্যুৎ উৎপাদনে যে উন্নয়ন ঘটেছিল, বর্তমান সরকার সেই অর্জনকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। এখন সাধারণ মানুষও এই সংকটে চরম মূল্য দিচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এতে আর কোনো সন্দেহ নেই, এবং আগে গিয়ে এটা আরও প্রমাণিত হবে। এই ব্যর্থতার প্রতিফলন প্রতিটি গণমাধ্যমে প্রতিদিন উঠে আসছে। গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো যেন দেশের একটা বাস্তব চিত্রকে তুলে ধরছে। এসব ধরনের খবরের প্রভাব শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের বর্তমান চিত্রটি ভয়াবহভাবে প্রতিফলিত হচ্ছে। গণমাধ্যমের প্রতিটি প্রতিবেদনে উঠে আসছে দেশের বিদ্যমান সমস্যার গভীরতা। বিদ্যুৎ সংকট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গণমাধ্যমে শ্রমিক অসন্তোষ এবং কারখানা বন্ধের খবরও জনগণের মধ্যে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ধরনের সংবাদ শুধু একটি ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর সমস্যা, যেখানে সরকারের নীতির ব্যর্থতার কারণে দেশের শ্রমিক শ্রেণীর জীবন আজ চরম সংকটে। সংবাদ মাধ্যমে প্রতিদিন শ্রমিকদের আন্দোলন, বিক্ষোভের খবর প্রকাশিত হচ্ছে রোজ, যা দেশের ভিতরে ও বাইরে জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি করছে। মানুষের মৌলিক চাহিদা, বিদ্যুৎ, নিরাপত্তা, খাদ্য, এসব পূরণে ব্যর্থ হওয়ার ফলে সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে দিনকে দিন। সরকার যতই এসব খবরকে অগ্রাহ্য করার চেষ্টা করুক না কেন, বাস্তবতা হলো জনগণ এসব খবরের মাধ্যমে তাদের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে।
বরং এটি ক্রমাগত একটা বিদ্রোহের দিকে ধাবিত হচ্ছে। জনগণের এই অসন্তোষকে অবহেলা করলে তা ভবিষ্যতে আরও বড় রূপ নিতে পারে, যেখানে জনগণের ক্ষোভ আবার এই সরকারেরও পতনের কারণ হয়ে দাঁড়াবে। মানুষের মনে যে আগুন জ্বলছে তা যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এখন শেষ করার আগে দর্শক বন্ধুরা, প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি মনে করেন এই বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ব্যর্থতাই দায়ী, নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি বিশ্বাস করেন যে বিদ্যুৎ উৎপাদনে অপরিকল্পিত নীতি এবং অর্থনৈতিক অদক্ষতার ফলে আজ দেশে এই বিপর্যয় নেমে এসেছে? আর শুধু বিদ্যুৎ সংকটই নয়, দেশের শ্রমিক অসন্তোষ, আইন শৃঙ্খলার অবনতি এবং জনজীবনের অসহায়হীন দুরবস্থা নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন সরকার কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি আপনি মনে করেন নতুন কোনো নেতৃত্ব দরকার যারা দেশকে এই বিপর্যয় থেকে উদ্ধার করতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, আপনার দৃষ্টিভঙ্গি জানিয়ে দিন, আর বলুন এই সংকট থেকে মুক্তি পেতে সরকারকে কোন পদক্ষেপ নেওয়া উচিত। আপনি কি মনে করেন সরকার তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, নাকি এখনো সময় আছে পরিস্থিতি সামলে নেওয়ার? ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেশের এরকমই চরম গরম কিছু খবরের সাথে।